মোগল সম্রাট তারও আগে হবে। দরজা খুলে দেখে উনি ঘর থেকে স্বরূপে মিশে গেছে, অদৃশ্য হয়ে গেছে। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা যাব নাটোরের লালপুর উপজেলায়। সেখানে রয়েছে 324 বছর পুরনো একটি বৈষ্ণব আশ্রম। আমরা সেই আশ্রমটি ঘুরে দেখব এবং এটি কিভাবে প্রতিষ্ঠা হলো সেই সম্পর্কে জানার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ঠিক পেছনেই এর মূল ফটকটা রয়েছে। আমরা সবাই একটু ভালো করে ভেতরটা ঘুরে দেখি এবং এর ইতিহাসগুলো একটু জানার চেষ্টা করি। গ্রামের নাম রামকৃষ্ণপুর। গ্রামের পাশেই গভীর ঘন জঙ্গল। সাপত সংকুল সেই জঙ্গল থেকে প্রায়ই ভেসে আসতো হিংস্র পশুর ভয়ঙ্কর ডাক। মুখে কাঁপন ধরানো সেই ডাকে গ্রামবাসীরা ভয়ে তটস্থ থাকতেন। হঠাৎ এই গ্রামে আগমন ঘটে এক সাধু পুরুষের। গ্রামবাসীরা অবাক হয়ে দেখলেন সাধু পুরুষ গ্রামে নয়, বসতি গেড়েছেন সেই ভয়ঙ্কর জঙ্গলে। মুহূর্তে একথা আশেপাশে ছড়িয়ে পড়ে। দলে দলে মানুষ আসতে থাকেন সাধুর কাছে, গ্রহণ করেন তার শিষ্যত্ব। খবর পৌঁছে যায় স্থানীয় জমিদারের কাছে। ঘটনার সত্যতা জানতে তিনি নিজে হাজির হন সাধুর কাছে। তাঁর আশীর্বাদে তিনি সন্তান লাভ করেন। নিঃসন্তান জমিদার সন্তান লাভের আনন্দে দান করেন জমি। সেই জমিতেই সাধু পুরুষ ফকিরচাঁদ গোসাই গড়ে তোলেন একটি আশ্রম, শ্রী শ্রী ফকিরচাঁদ গোসাই সৎসঙ্গ সেবাশ্রম। সীমানা প্রাচীর পেরিয়ে ভেতরে ঢুকতেই সদর দরজা। সুউচ্চ ফটকটির ময়ূরখচিত নান্দনিক কারুকাজ চোখে পড়ার মতো। ফটক পার হলেই বিস্তৃত উঠোন, আম কাঁঠাল সহ বিভিন্ন বৃক্ষের সমারোহ এখানে। এই আশ্রমের তারাও অধিবাসী। উঠোনটিতে প্রকৃতি যেন সবুজের গালিচা বিছিয়ে দিয়েছে। গাছের ফাঁক দিয়ে পড়া মিছে রোদ, সাথে পাখির ডাক আর ঝিরিঝিরি হাওয়া এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। ছিমছাম উঠোনটিতে খালি পায়ে হাঁটার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই ভবনটির গায়ে চমৎকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যদিও সংস্কারের অভাবে ভবনটি তার জৌলুস অনেকটাই হারিয়ে ফেলেছে। উঠোন সংলগ্ন এই মন্দিরটি ফকিরচাঁদ গোসাইয়ের মন্দির। কথিত আছে মন্দিরের মধ্যে সাধু ফকিরচাঁদ সশরীরে প্রবেশ করে ঐশ্বরিকভাবে স্বর্গলাভ করেন। তাঁর শবদেহ দেখা যায়নি। পরিধেয় খরম বস্ত্রাদি সংরক্ষণ করে সমাধি স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটা হলো ফকিরচাঁদের মন্দির। এটা উনি ওই ঘরের ভিতরে যায় ধ্যান তপস্যা করতো, সব সময় মগ্ন থাকতো ধ্যানে। তখন কি করলো, উনি তো বুঝতে পারে যে এখন আমার অদৃশ্য বা সময় হয়ে গেছে, এখন যেতে হবে। তখন কি করলো, বহু ভক্ত বারান্দা দিয়ে সব দাঁড়ায় ছিল, যে ঘন্টার পর ঘন্টা ফকিরচাঁদ ঘরের ভিতরে ছিল, তাই বাড়ায় না, কেন বাড়ায় না। তখন কি করলো, সন্ধ্যার একটু আগ দিয়ে দরজা খুলে দেখে উনি ঘর থেকে স্বরূপে মিশে গেছে, ওনার অদৃশ্য হয়ে গেছে। আশ্রম চত্বরে বেশ কিছু সমাধিসৌধ রয়েছে। পূর্ব ও দক্ষিণ দিক জুড়ে রয়েছে 140 জন ভক্ত সাধুর সমাধি। প্রাচীন এই ভবনে বাস করেন আশ্রমের প্রধান সেবায়িত শ্রী শ্রী সদানন্দ সাধু সহ মোট 4 জন সাধু। শত শত বছরের পুরনো এই ভবনটির অবস্থা বেশ জরাজীর্ণ। হাজার বছরের আবহমান বাঙালির পানীয় জলের উৎস ছিল কুয়া। নলকূপের আগমনে এই কুয়া ঐতিহ্য বর্তমানে প্রায় হারিয়েই গেছে। এখন আর প্রত্যন্ত অঞ্চলেও কুয়া দেখা যায় না। তবে এই আশ্রমে এখনও দুটি কুয়া রয়েছে। ছোট কুয়াটি পরিত্যক্ত হলেও অমৃতকুণ্ড নামের বড় ইদারাটি আজও আশ্রমের পানির চাহিদা পূরণ করে চলেছে। মজার ব্যাপার হচ্ছে, এই ইদারা থেকে দড়ি কিংবা রশি ছাড়াই পানি নেওয়া যায়।
পাশের ভোগঘর থেকে একটি প্রশস্ত সিঁড়ি নেমে গেছে ইদারার মাঝামাঝি পর্যন্ত। এই সিঁড়িতে বসেই হাত ডুবিয়ে পানি নেওয়া যায়। এখানে রয়েছে 3টি বড় পুকুর। পুকুরগুলোর পানি দিয়ে চলে ধোয়া মোছার কাজ। আশ্রমে প্রতি বছর 3টি উৎসব পালিত হয়। অগ্রহায়ণ মাসের দ্বিতীয় রাতে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। এটি এখানকার সর্ববৃহৎ উৎসব। এই দিন বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের প্রায় 10 থেকে 15 হাজার ভক্তের আগমন ঘটে এখানে। নতুন ধানের চাল দিয়ে ভোগ রান্না হয়। দ্বিতীয় উৎসব দোসহারা চান অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের দ্বিতীয়ার দিন। এদিনও ভক্তদের পদচারণায় মুখরিত থাকে আশ্রম প্রাঙ্গণ। শেষ উৎসবটি দোল উৎসব। দোল পূর্ণিমার রাতে নাকি ফকিরচাঁদ গোসাই স্বর্গ থেকে মর্তে নেমে আসেন, ঘুরে ঘুরে দেখেন তার আশ্রমটি। কিন্তু মর্তে সশরীরে আগমনে বাধা থাকায় ভক্তরা তাকে দেখতে পান না। উৎসবগুলো অনুষ্ঠিত হয় অক্ষয়তলায়। ফকিরচাঁদ গোসাই এ বটগাছের নিচে বসেই ধ্যানমগ্ন হতেন। ভক্তদের বিশ্বাস এই বটগাছের কোনো মরণ নেই, তাই তো এর নাম অক্ষয় বট। দর্শক, আমি দাঁড়িয়ে আছি অক্ষয় বটের ঠিক সামনে। আমার পেছনে যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বিশাল বটগাছটি হচ্ছে অক্ষয় বট। এই বটগাছের নিচেই এই আশ্রমের যিনি সাধু পুরুষ, তিনি সর্বপ্রথম এসে বসেছিলেন এবং এখান থেকেই তিনি কিন্তু ধ্যান প্রাপ্ত হয়েছিলেন, ধ্যান করেছিলেন এবং পরবর্তীতে এই পুরো অঞ্চলটাতে তিনি বৈষ্ণব ধর্মের প্রচার করেছিলেন। আশ্রমের দেয়ালে লেখা রয়েছে সাধুদের অমৃতবাণী। শত বছরের অর্জিত এই জ্ঞানগুলোই তাঁরা লিখে রেখেছেন এসব দেয়ালে। বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই আশ্রমটির চমৎকার ছায়াঘেরা পরিবেশ যে কারো মন জুড়িয়ে দেবে। শত শত বছরের প্রাচীন এই আশ্রমটি তার বিশালত্ব নিয়ে টিকে থাকুক হাজার বছর।